দেখো আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে অলরেডি তাহলে মেজর পার্টটা দেখে নিয়েছি, যে নমেনক্লেচার কেমন ছিল, তাদের আইসোমেরিজম কেমন ছিল, এবং ইনিশিয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বলতে কি বুঝেছিলাম, কমপ্লেক্স পার্টটা কি, কোঅর্ডিনেশন স্ফিয়ার কেমন করে তৈরি হচ্ছে, একটা সেন্ট্রাল মেটাল আয়ন আসছে, একটা লিগ্যান্ড আসছে, বন্ড তৈরি হচ্ছে, আর কিছু আয়ন্স থাকছে আয়নিক স্ফিয়ারে। ওয়ার্নার কোঅর্ডিনেশন থিওরি সেখানে দেখেছিলাম, যে যেখান থেকে ওয়ার্নার বলছেন প্রত্যেকটা সেন্ট্রাল মেটাল আয়নের দুরকম ভ্যালেন্সি থাকে, একটা তার প্রাইমারি ভ্যালেন্সি যেটাকে অক্সিডেশন নাম্বার বলা হয়, যেটা আমরা এক্স ধরে ক্যালকুলেট করছি, একটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি যেটাকে কোঅর্ডিনেশন নাম্বার বলা হয়, যেটা হচ্ছে যতগুলো লিগ্যান্ড ও অ্যাকোমোডেট করছে ওই সেন্ট্রাল মেটাল আয়নটা নিজের চারপাশে অ্যাকোমোডেট করছে। অ্যান্ড এটা থ্রু দিয়ে আমরা দেখেছিলাম যে প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি, পুরোটা কোঅর্ডিনেশন স্ফিয়ার কোনটা, আয়নিক স্ফিয়ার কোনটা, কেমন করে কোঅর্ডিনেশন বন্ডটা বন্ডেড থাকে, আয়নিক স্ফিয়ারে যেটা থাকে সেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকে। কিছু অ্যানায়ন্স থাকে যারা শুধু অ্যানায়ন হিসেবে অক্সিডেশন নাম্বার স্যাটিসফাই করে, কিছু লিগ্যান্ড থাকে যারা শুধু লিগ্যান্ড হিসেবে কোঅর্ডিনেশন নাম্বারকে স্যাটিসফাই করে, আর কিছু অ্যানায়ন এরকম থাকে যারা কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে বসে থেকে কোঅর্ডিনেশন নাম্বার এবং অক্সিডেশন নাম্বার দুজনকেই স্যাটিসফাই করে। ক্লিয়ার? তিনটে ক্যাটাগরি। যে অ্যানায়নগুলো কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে তারা খালি অক্সিডেশন নাম্বারকেই স্যাটিসফাই করছে, তারা খালি আয়নিক বন্ডেই আছে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে। যে লিগ্যান্ডগুলো কোঅর্ডিনেশন নাম্বারের ভেতরে তারা কেবলমাত্র কোঅর্ডিনেশন নাম্বারকেই স্যাটিসফাই করছে, কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে যে লিগ্যান্ডগুলো আছে খালি কোঅর্ডিনেশন নাম্বারকেই তারা স্যাটিসফাই করছে, তারা কোঅর্ডিনেশন বন্ডেই আছে। আর যে অ্যানায়নগুলো কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে বসে আছে তারা অক্সিডেশন নাম্বারকেও স্যাটিসফাই করছে তাদের অ্যানায়ন চার্জ থাকার জন্য, আবার তারা কোঅর্ডিনেশন নাম্বারকেও স্যাটিসফাই করছে তারা লিগ্যান্ড হিসেবে বিহেভ করার জন্য। ক্লিয়ার এই পুরো জায়গাটা? এবার এখান থেকে এখন আমরা ভ্যালেন্স বন্ড থিওরির থ্রু দিয়ে দেখব যে এক্স্যাক্টলি কোঅর্ডিনেশন কম্পাউন্ডে বন্ডটা এক্সিস্ট করে কেমন করে। যাওয়ার আগে কোয়েশ্চেন্সের রেসপেক্টে কি কি জিনিস স্টাডি করতে হবে সেটা বলে দিই। স্টাডি করতে হবে পুরোটা ইলেকট্রনিক কনফিগারেশনটা, অর্থাৎ বইতে পুরো গল্প লেখা আছে, ওই গল্পটা ইম্পর্টেন্ট না, যে ইলেকট্রনিক কনফিগারেশনটা গল্প শেষে লেখা আছে ওই ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা দেখবো, ওটার থ্রু দিয়ে আনসারিংটা করতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশন টোটালটা দেখাতে হবে সেন্ট্রাল মেটাল আয়নের, অর্থাৎ সেন্ট্রাল মেটাল আয়নের কাছে যে লিগ্যান্ডগুলো এসছে সেই লিগ্যান্ডগুলো আসার আগে মেটাল আয়নটার কি ইলেকট্রনিক কনফিগারেশন ছিল, অ্যান্ড লিগ্যান্ডগুলো আসার পরে মেটাল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে কি চেঞ্জ হয়েছে, এই পুরোটাকে শো করতে হবে। তারপরে ওই মেটাল ওই কমপ্লেক্সটার প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক ম্যাগনেটিক প্রপার্টি সম্পর্কে কমেন্ট করতে হবে, ওর স্ট্রাকচার বা জিওমেট্রি সম্পর্কে কমেন্ট করতে হবে, ওটা লো স্পিন কমপ্লেক্স না হাই স্পিন কমপ্লেক্স এগুলো সম্পর্কে কমেন্ট করতে হবে। এটাই থাকবে কোয়েশ্চেন্স। সো আমরা একটা একটা করে দেখে নিই। প্রথমে বলছি ভ্যালেন্স বন্ড থিওরিতে আগে কি হাইব্রিডাইজেশন হলে কি জিওমেট্রি হয় লিস্টটা মনে রেখে দিই। যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে দু রকমের হাইব্রিডাইজেশন হতে পারে, একটা হতে পারে sp3 হাইব্রিডাইজেশন, একটা হতে পারে dsp2 হাইব্রিডাইজেশন। যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, যদি dsp2 হাইব্রিডাইজেশন হয় তাহলে জিওমেট্রি হবে স্কোয়ার প্ল্যানার। কোঅর্ডিনেশন নাম্বার যদি 5 হয় মানে মেটালের চারপাশে 5টা লিগ্যান্ড আছে তাহলে sp3d হাইব্রিডাইজেশন হবে এবং সেক্ষেত্রে জিওমেট্রি হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। অ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় তাহলে জিওমেট্রি দু রকম হতে পারে, sp3d2 বা d2sp3, sp3d2 বা d2sp3। জিওমেট্রি দু ক্ষেত্রেই হবে অক্টাহেড্রাল। sp3d2 হলে এই অক্টাহেড্রালটাকে বলা হয় আউটার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স, আর d2sp3 হলে ডিটা ভেতরে থাকলে এই অক্টাহেড্রালটাকে বলা হয় ইনার অরবিটাল কমপ্লেক্স। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার টোটাল সামারি জিস্ট যেটা তোমাকে মনে রাখতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার 4 এ দুটো কেস পসিবল, sp3 dsp2 টেট্রাহেড্রাল স্কয়ার প্ল্যানার হবে। 5 এ একটাই কেস sp3d ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে জিওমেট্রি। আর 6 এ দুটো কেস পসিবল, sp3d2 হলে অক্টাহেড্রাল আউটার অরবিটাল কমপ্লেক্স আর d2sp3 হলে অক্টাহেড্রাল ইনার অরবিটাল কমপ্লেক্স। ওকে, ক্লিয়ার? চলো এবার দেখা যাক কোথায় কোনটা হবে। স্টার্টিং উইথ যাও স্টার্টিং উইথ ক্রোমিয়াম NH3 হোল 6 3 মাইনাস কমপ্লেক্স, 3 মাইনাস না 3 প্লাস কমপ্লেক্স। ক্লিয়ার? এখন আমরা দেখছি সেই সমস্ত কমপ্লেক্স যাদের কোঅর্ডিনেশন নাম্বার কত 6। কোঅর্ডিনেশন নাম্বার 6 वाला কমপ্লেক্স দেখছি। প্রথম কমপ্লেক্সটা কি? ক্রোমিয়াম NH3 হোল 6 3 প্লাস। প্রথম কাজ হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে নেওয়া সেন্ট্রাল মেটাল আয়নের। সেন্ট্রাল মেটাল আয়নের অক্সিডেশন নাম্বার ক্রোমিয়াম জানি না, ধরলাম x, অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড 0, ওভারঅল চার্জ +3। ইকুয়েশন রেডি করছি, x প্লাস 0 × 6 ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ +3, তাহলে x কত +3। x +3 মানে ক্রোমিয়াম কত অক্সিডেশন নাম্বারে আছে 3+এ। প্রথম কাজ হচ্ছে, এটা হচ্ছে প্রথম কাজ অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা। দ্বিতীয় কাজ কি? ওই ক্রোমিয়াম 3+ এর কনফিগারেশন লিখে ফেলা।
তাহলে ক্রোমিয়ামের কনফিগারেশন লিখেছি, মনে আছে তো কনফিগারেশন, না ভুলে মেরে দিয়েছো? কনফিগারেশন ভুলে মেরে দিলে ব্যাস চ্যাপ্টার পুরো মায়ের ভোগে। হ্যাঁ 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 1:2:2টাই মনে আছে কিনা জিজ্ঞেস করছি। কনফিগারেশন তো তাকেই বলে। ক্রোমিয়ামের কনফিগারেশন কি? ভ্যালেন্সিয়ালের কনফিগারেশন 3d5 4s1, ঠিক আছে। ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 24, 1s2 2s2 2p6 3s2 3p6, এই অবধি তো আর্গনের পার্টটা হয়ে গেল। এরপরে হবে 3d5 4s1, হওয়ার কথা ছিল 3d4 4s2, বাট 3d5 এ হাফ ফিল্ড অ্যাচিভ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে, 3d5 4s1 হয়ে যায়। হওয়ার কথা ছিল 3d4 4s2, কিন্তু 3d5 এ হাফ ফিল্ডের জন্য চলে আসে। তাহলে এটা ক্রোমিয়াম হলো। ক্রোমিয়াম 3+, তিনটি ইলেকট্রন বেরিয়ে যাবে। প্রথমটা কোত্থেকে বেরোবে? 4s থেকে বেরোবে। পরের দুটো কোত্থেকে বেরোবে? 3d থেকে বেরোবে। তাহলে ক্রোমিয়াম 3+ এ 4s থেকে একটা আউট অ্যান্ড 3d থেকে দুটো আউট, টোটাল তিনটে আউট। ক্লিয়ার? তাহলে ক্রোমিয়াম 3+ এর কনফিগারেশন কি দাঁড়াচ্ছে? ক্রোমিয়াম 3+ এর কনফিগারেশন হচ্ছে 3d3 4s0, রাইট? 3d3 4s0। অর্থাৎ নেক্সট কাজ হচ্ছে তোমার ক্রোমিয়াম এবং ক্রোমিয়াম 3+ এর কনফিগারেশনটাকে বক্স ফর্মে লিখে ফেলা। একদম পুরো অ্যাজ ইট ইজ এই ওয়েতে করতে হবে। পুরোটাকে বক্স ফর্মে তোমাকে লিখে ফেলতে হবে ক্রোমিয়াম এবং ক্রোমিয়াম 3 কে। অর্থাৎ ক্রোমিয়াম ছিল 3d5 4s1, ক্রোমিয়াম 3+ হয়ে গেল, তিনটি ইলেকট্রন আউট, 4s থেকে একটা, 3d থেকে দুটো, টোটালটা আউট। তাহলে হয়ে গেল কি 4s0 and 3d3। ক্লিয়ার? আচ্ছা, এই অবস্থায় জানতে হবে যে লিগ্যান্ডে এসছে, কোন লিগ্যান্ড এসছে? অ্যামোনিয়া লিগ্যান্ড এসছে, NH3 লিগ্যান্ড এসছে। এই লিগ্যান্ডটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড? এটা জানবে কি করে? বইতে একটা লিস্ট দেওয়া আছে, সিরিজ দেওয়া আছে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ যাকে বলে, যে লিগ্যান্ডের ক্যাটাগরাইজেশনটা কি, লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড, এটা মেমোরাইজ করে রাখতে হবে। সো অ্যামোনিয়া হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের একটা প্রপার্টি আছে, ইট ক্যান পেয়ার আপ ইলেকট্রনস। ইট ক্যান পেয়ার আপ ইলেকট্রনস। পেয়ার আপ, এই ইলেকট্রনকে পেয়ার আপ করে দিতে পারে। কোথাও আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে তাদেরকে পেয়ার আপ করে দিতে পারে। ভালো করে দেখো, এই অবস্থায় ক্রোমিয়াম 3+ এর কাছেই অ্যামোনিয়া 6টা আসছে, হ্যাঁ কি না? ক্রোমিয়াম 3+ এর কাছেই 6টা অ্যামোনিয়া আসছে। 6টা অ্যামোনিয়া তার লোন পেয়ারটা ডোনেট করার জন্য কটা অরবিটাল লাগবে? 6টা অ্যামোনিয়া আসছে, তার লোন পেয়ারটাকে ডোনেট করবে, তার জন্য ক্রোমিয়ামের কটা অরবিটাল লাগবে? 6টাই লাগবে। এক একটা অরবিটালে দুটো দুটো করে ইলেকট্রন দেবে, কারণ অ্যামোনিয়ার কাছে দুটো করে ইলেকট্রন আছে, লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার গুলো এক একটা অরবিটালে দিতে থাকবে। একটা অরবিটালে কটা ম্যাক্সিমাম থাকে? দুটোই থাকে। তাহলে অ্যামোনিয়ার দুটো করে ইলেকট্রন এক একটা অরবিটাল অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার? অ্যামোনিয়ার দুটো করে ইলেকট্রন এক একটা অরবিটাল অ্যাকসেপ্ট করবে। কটা অ্যামোনিয়া আসছে? 6টা অ্যামোনিয়া আসছে। তাহলে ক্রোমিয়ামের কটা খালি অরবিটাল লাগবে? ক্লিয়ার? এবার দেখতে হবে ক্রোমিয়ামের খালি অরবিটাল 6টা, ক্রোমিয়ামে অ্যারেঞ্জ কেমন করে করছে। যেহেতু অ্যামোনিয়া এতটাই পাওয়ারফুল লিগ্যান্ড, ওটা ক্রোমিয়ামের ইলেকট্রনকে পেয়ার আপ করে দিতে পারে। মানে অ্যামোনিয়া এসে এই তিনটি ইলেকট্রনকে বলবে, ভাই দেখ, একটা অরবিটালে দুটো থাকার কথা, তোরা একটা 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 করে বসে আছিস, আমি যথেষ্ট পাওয়ারফুল, আমার জন্য জায়গা বার করে দে। ক্লিয়ার? তো এবারে এই ডি তে যেহেতু দুটো ঘর আছে, দুটো অরবিটাল ফাঁকা আছে, এখানেও একটা অরবিটাল ফাঁকা আছে, আবার 4s আছে, মানে তার একটা 4pও আছে কিনা, ইভেন তার একটা 4dও আছে, তার একটা 4fও আছে। 4 আছে মানে তার 4s 4p 4d 4f সবই আছে, বাট খালি আছে। তার মানে ক্রোমিয়ামের 3d তে দুটো ইলেকট্রন, দুটো ঘর ফাঁকা পেয়ে গেল। 4s এ একটা ঘর, একটা অরবিটাল ফাঁকা পেয়ে গেল। 4p তে তিনটে অরবিটাল ফাঁকা পেয়ে গেল। টোটাল কটা অরবিটাল ফাঁকা পেয়েছে? টোটাল কটা অরবিটাল ফাঁকা পেয়েছে? 6টা অরবিটাল ফাঁকা পেয়ে গেছে। দুটো, তিনটে, তিনটে, 6টা অরবিটাল টোটাল যেহেতু ফাঁকা পেয়ে গেল, অ্যামোনিয়া তার 6টা লোন পেয়ারকে, এখান থেকে একটা লোন পেয়ার ডোনেট হবে এই অরবিটালে, এখান থেকে লোন পেয়ার ডোনেট হবে এই অরবিটালে, এই থার্ড অ্যামোনিয়া তার লোন পেয়ারকে ডোনেট করবে এই অরবিটালে, ফোর্থ অ্যামোনিয়া, ফিফথ অ্যামোনিয়া এবং সিক্সথ অ্যামোনিয়া গুলো, সবকটা অ্যামোনিয়া ফাঁকা অরবিটাল গুলোতে লোন পেয়ার গুলোকে ডোনেট করে দেবে, কোঅর্ডিনেট বন্ড বানিয়ে দেবে। লোন পেয়ার ডোনেট করছে, ক্রোমিয়ামের ভ্যাকেন্ট অরবিটাল অ্যাকসেপ্ট করছে। ক্লিয়ার? অ্যামোনিয়া তার লোন পেয়ার ডোনেট করছে আর ক্রোমিয়ামের ভ্যাকেন্ট অরবিটাল গুলো অ্যাকসেপ্ট করছে। এই অবস্থায় কোন কোন অরবিটাল ইনভলভ হয়ে গেল পুরো এই কোঅর্ডিনেশন বন্ডে? প্রথমে ইনভলভ হলো 3d, তারপরে 4s, তারপরে তাহলে হাইব্রিডাইজেশন কি হলো? d2sp3। d2sp3 হাইব্রিডাইজেশন মানে আমার চার্ট কি বলছে? d2sp3 মানে কোঅর্ডিনেশন নাম্বার তো 6, কারণ 6টা অ্যামোনিয়া এসছে,
অক্টাহেড্রাল, কেমন অক্টাহেড্রাল? ইনার অরবিটাল কমপ্লেক্স। এখানে ইনার কথাটার মানেটা কি? এখানে ইনার কথাটার মানেটা হচ্ছে ইনার সাইডের 3D অরবিটাল ইউজ হয়েছে, 4p এর পরে আউটার সাইডের 4D অরবিটাল ইউজ হয়নি। ইনার কথাটা মানে ইনার সাইডের ভেতরের দিকে 3D অরবিটাল ইউজ হয়েছে অ্যাকসেপ্ট করার জন্য, 4p এর পরে আউটার সাইডে একটা 4D অরবিটালও আছে, বাট ওটা ইউজ হয়নি। যদি কোথাও 4D ইউজ হয় তখন আমরা তাকে বলবো আউটার অরবিটাল কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে কি কি এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে? প্রথম কথা, জিওমেট্রি কি বলো? অক্টাহেড্রাল জিওমেট্রি। অক্টাহেড্রাল জিওমেট্রি কেমন, ইনার অরবিটাল না আউটার অরবিটাল? আমাদের 7টা সময় ছিল। কেন? আমাদের 7টা থেকে एग्जाम আছে। কিসের एग्जाम? 7:15 হবে ছাড়তে ছাড়তে। জিওমেট্রি, জিওমেট্রি কি? অক্টাহেড্রাল, ইনার অরবিটাল কমপ্লেক্স। পয়েন্ট নাম্বার একটা, জিওমেট্রি পার্টটা ক্লিয়ার। হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন কি? D2sp3, সেকেন্ড আনসার হয়ে গেছে। এইগুলো জিজ্ঞেস করবে কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন, এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক কাকে বলে? কোথাও আনপেয়ার ইলেকট্রন থাকলে তাকে প্যারাম্যাগনেটিক বলে, আনপেয়ার ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক বলে। তাহলে এখানে আনপেয়ার ইলেকট্রন আছে, অবভিয়াসলি আছে। কটা আছে? 3টে আনপেয়ার ইলেকট্রন আছে, তাই এটা প্যারাম্যাগনেটিক, কারণ 3টে আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট আছে। একটাও প্রেজেন্ট থাকলে প্যারাম্যাগনেটিক হতো। যদি জিজ্ঞেস করে প্যারাম্যাগনেটিজমের ভ্যালু কত, মিউ ইজ ইকুয়াল টু, প্যারাম্যাগনেটিজমের ভ্যালু মিউ ইজ ইকুয়াল টু ফর্মুলা মনে আছে? রুট ওভার অফ n ইন্টু n প্লাস 2 বোর ম্যাগনেটন। ডি ব্লক এ ব্লক এক্সাম দিয়ে দিয়েছে, এখন মনে নেই। রুট ওভার অফ n ইন্টু n প্লাস 2 বোর ম্যাগনেটন, যেখানে nটা কি? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, n হচ্ছে 3। তাহলে এখানে n এর ভ্যালু 3 পুট করলে এটা আসবে রাফলি 3.9 সামথিং বোর ম্যাগনেটন। না, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3 কেন? 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, 3টে আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু, তাই ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা কত হবে? প্যারাম্যাগনেটিক তো হবেই, প্যারাম্যাগনেটিক হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা হবে রুট ওভার অফ n ইন্টু n প্লাস 2 বোর ম্যাগনেটন, ওটা হচ্ছে তার ইউনিট। n এর ভ্যালু 3 পুট করবো, আনপেয়ার্ড ইলেকট্রনটা হচ্ছে n, তাহলে এটা আসবে 3.9 বোর ম্যাগনেটন। এই এত দূর অবধি তোমাকে ক্যালকুলেশনের থ্রু দিয়ে কোয়েশ্চেন্সে জিজ্ঞেস করবে, ক্লিয়ার কাট। হাইব্রিডাইজেশন জিজ্ঞেস করবে, জিওমেট্রি জিজ্ঞেস করবে, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক জিজ্ঞেস করবে, ম্যাগনেটিজমের ভ্যালু কত জিজ্ঞেস করবে, এর সঙ্গে লো স্পিন কমপ্লেক্স না হাই স্পিন কমপ্লেক্স জিজ্ঞেস করবে। সেই পয়েন্টটা এখান থেকে বোঝানো যাবে না, পরেরটা থেকে বোঝাচ্ছি। কমপ্লেক্সটা লো স্পিন না হাই স্পিন জিজ্ঞেস করবে। লো স্পিন হাই স্পিনের মানেটা কি? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি আসে, সে পেয়ার আপ করে দেয়, পেয়ার আপ করে দিলে কমপ্লেক্স হয়ে যায় লো স্পিন। আর উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয়, সেই ইলেকট্রনকে পেয়ার আপ করতে পারবে না, তখন কমপ্লেক্স হবে হাই স্পিন। ঠিক আছে? সো এক্সাম্পল দেখলে বোঝা যাবে। এটার হিস্ট্রি জিওগ্রাফি পুরো ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটাই এক্সাম হলে নামিয়ে আসতে হবে এক্স্যাক্টলি, যখন বিভিন্ন রকম কোয়েশ্চেন্স করবে। কোয়েশ্চেন্সের মধ্যে এগুলোই থাকবে। আর এই জিনিসটাই বইয়ের শুরুতে প্রথমে একটা প্যারাগ্রাফ করে বলা আছে, তারপরে পুরো জিনিসটা আবার বইতে দেখানো আছে। প্যারাগ্রাফটা একবার রিডিং পড়বে, কিন্তু প্র্যাকটিস এই পার্টটাই করতে হবে, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন লিখে পুরো পার্টটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো পরের কমপ্লেক্সে যাচ্ছি। কি বলছে দেখো, কোবাল্ট NH3 হোল 6 3+। তাহলে প্রথম কাজ কি? অক্সিডেশন নাম্বার বার করে ফেলা কোবাল্টের। কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত এখানে বলো? x ধরলাম, অ্যামোনিয়া 0, তাহলে x প্লাস 0 ইন্টু 6 দ্যাট ইজ 0 ইজ ইকুয়াল টু প্লাস 3, দ্যাট ইজ x হচ্ছে প্লাস 3। মানে কোবাল্ট কি স্টেটে আছে? 3+ অবস্থায় আছে। কোবাল্ট 3+ এর কনফিগারেশন কে বলবে? কোবাল্ট 3+ এর কনফিগারেশন 3d6 4s0। কেন? দেখে নাও, কোবাল্টের কনফিগারেশন হচ্ছে 3d7 4s2, তিনটে বেরিয়ে যাবে কোবাল্ট 3+ মানে। তাহলে 4s থেকে কটা বেরোলো? দুটো। 3d থেকে কটা বেরোবে? একটা। তাহলে কি দাঁড়াচ্ছে? 3d6 4s0। 4s থেকে দুটো আউট, 3d থেকে একটা আউট, তাহলে 3d6। কোবাল্ট 3+ এর কনফিগারেশন 3d6। ক্লিয়ার? এই অবস্থায় ফাঁকা আছে 4s 4p 4d 4f, সবই ফাঁকা আছে। ক্লিয়ার? আচ্ছা, এসছে কোন লিগ্যান্ড? অ্যামোনিয়া। অ্যামোনিয়া লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? এই একটু আগেই দেখলাম, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করতে পারে? ইলেকট্রনকে পেয়ার আপ করতে পারে, তাই তো? ইলেকট্রনকে পেয়ার আপ করে দিতে পারে নিজের ঢোকার জন্য। দেখো এইখানে অ্যামোনিয়া এসে কি দেখছে?
অ্যামোনিয়া এসে দেখছে যে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকার ক্যাপাসিটি আছে, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এরা আরাম করে এক একটা অরবিটালে একটা একটা করে নিয়ে পুরো অরবিটাল জুড়ে রাজত্ব করছে। অ্যামোনিয়া যেই আসছে, অ্যামোনিয়া এতটাই পাওয়ারফুল লিগ্যান্ড যে কারণে ওকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলা হচ্ছে, যে অ্যামোনিয়ার প্রেজেন্সে এই ইলেকট্রনগুলো সবাই জড়ো হয়ে যাচ্ছে, পেয়ার আপ করে যাচ্ছে। পেয়ার আপ করে যাওয়া মানে এরা এখানে চলে গেলে একটা পেয়ার তৈরি হয়ে গেল, তাহলে আবার এরাও পেয়ার আপ হয়ে গেল, তাহলে কটা ঘর ফাঁকা হয়ে গেল? দুটো ঘর ফাঁকা হয়ে গেল। এরা পেয়ার আপ করে এখানে এদেরকে ঢুকিয়ে দিল। পেয়ার আপ করে এরা এখানে একসাথে হয়ে যেতে পারলো কেন? কারণ অ্যামোনিয়া একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ছিল, তাই অ্যামোনিয়ার জন্য জায়গা ফাঁকা হলো। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কেন নিজের জন্য জায়গা ফাঁকা করে নিতে পারছে? কারণ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড 3D তে ঢুকতে চাইছে। কেন 3D অরবিটালে ইনসার্ট হতে চাইছে? কারণ 3D নিউক্লিয়াসের কাছে থাকে, 4D তে যেতে চাইবে না, 4D নিউক্লিয়াস থেকে দূরে থাকে। তাহলে অবভিয়াসলি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড সে চাইবেই এত জোরে ইম্প্যাক্ট হোক আমার অরবিটালের সঙ্গে সেন্ট্রাল মেটাল আয়নের অরবিটালের, যে আমি সেন্ট্রাল মেটাল আয়নের নিউক্লিয়াসের কাছাকাছি যেতে পারি। তাই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলছে। ক্লিয়ার? তাই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি হচ্ছে? নিউক্লিয়াসের কাছাকাছি যেতে চাইবে। কাছাকাছি যেতে চাওয়া মানে 3D কে চুজ করতে হবে। 3D তে একটা একটা করে বসে এরা আরাম করছিল, এদেরকে এক ধমক দিয়েছে, এটা সেট করে দুটো দুটো করে অরবিটাল চুজ করে নিয়েছে। ক্লিয়ার? তাহলে এখন অ্যামোনিয়া নিজের জন্য দুটো ঘর ফাঁকা করেছে ভেতরের অরবিটালে, 3D তে ফাঁকা করেছে। ক্লিয়ার? দুটো, এখানে একটা তিনটে, এখানে তিনটে, ছটাই অ্যামোনিয়া এসেছিল, রাইট? কোঅর্ডিনেশন নাম্বার 6, 6টা অ্যামোনিয়ার প্রত্যেকে তাহলে 3D তে, 4s এ এন্ড 4p তে। হাইব্রিডেশন কি হচ্ছে বলো? 3D তে দুটো, 4s এন্ড 4p তে তিনটে, সবটা নিয়ে 6টা অ্যামোনিয়া মলিকুল তাদের লোন পেয়ার গুলো ডোনেট করে দিয়েছে। ইয়েস অর নো? অ্যামোনিয়া মলিকুল তার লোন পেয়ার গুলো, এই অ্যামোনিয়াটা এইখানে লোন পেয়ার ডোনেট করেছে, এই অ্যামোনিয়া এখানে লোন পেয়ার ডোনেট করেছে, সো লোন পেয়ার গুলো ডোনেট করে দিয়েছে 6টা মেটালের ভ্যাকেন্ট অরবিটালে। হাইব্রিডেশন হয়ে গেছে 3D এর দুটো, 4s এর একটা, 4p এর তিনটে, D2sp3। ক্লিয়ার? D2sp3 যদি হাইব্রিডেশন হয় তাহলে জিওমেট্রি কি হবে? ইনার না আউটার? এই ইনার D2 ভেতরে আছে। সো ইনার অরবিটাল কমপ্লেক্স, ঠিক আছে? কেন? কারণ 3D অরবিটালকে ইনভলভ হচ্ছে না, ভেতরের দিকে 3D অরবিটালকে ইনভলভ করছে, বাইরের দিকের 4D কে কি ইনভলভ করেছে? তাই জিওমেট্রি হবে অক্টাহেড্রাল ইনার অরবিটাল কমপ্লেক্স। এখানে বলে এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? এ কোথায় প্যারা, কি করছিস? কোথায় আনপেয়ার্ড আছে? এখানে অল পেয়ার্ড আপ। ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক মানে ম্যাগনেটিক মোমেন্ট 0 হতে চলেছে। আচ্ছা, অরিজিনাল কোবাল্ট 3+ এ কটা আনপেয়ার্ড ছিল? আর কোবাল্ট 3+ যখন কমপ্লেক্স তৈরি করলো সেখানে কোনো আনপেয়ার্ড আছে? তাহলে ইলেকট্রনের স্পিন বেড়েছে না কমেছে? আনপেয়ার্ড স্পিন আছে না আনপেয়ার্ড স্পিন সব পেয়ার্ড আপ হয়ে গিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে? তাহলে এটা হাই স্পিন কমপ্লেক্স না লো স্পিন কমপ্লেক্স? লো স্পিন কমপ্লেক্স, স্পিন কমে যাচ্ছে। আনপেয়ার্ড ইলেকট্রনের স্পিন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আনপেয়ার্ড ইলেকট্রন গুলো স্পিন নিয়ে থাকতে পারছে না, তাদের স্পিন গুলো পেয়ার আপ হয়ে যাচ্ছে, দি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাই এটা কি কমপ্লেক্স? লো স্পিন। বল, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসা মানেই তাহলে লো স্পিন কমপ্লেক্স তৈরি হবে, হ্যাঁ কি না? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসবে, পেয়ার আপ করাবে, পেয়ার আপ হয়ে যাওয়া মানে ইলেকট্রনের স্পিন পেয়ার আপ হয়ে গেল, মানেই হচ্ছে তাহলে লো স্পিন কমপ্লেক্স তৈরি হলো। ক্লিয়ার? আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসা মানেই D2sp3 হওয়ার কথা, রাইট? যখনই পেয়ার আপ করাবে, পেয়ার আপ করলেই ভেতরের ডিটা খালি হবে, ভেতরে ডিটা ইনভলভ হয়ে যাবে, D2sp3 হবে, ইনার অরবিটাল টাইপ কমপ্লেক্স তৈরি হবে। কম্পালসারি হচ্ছেই তো, দেখতেই তো পাচ্ছ। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। এটা বলছে COF6 3-। প্রথমে লিগ্যান্ড কটা এসছে বল? তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6, লিগ্যান্ড এসছে 6টা। এখন হচ্ছে ইনফরমেশন দিয়ে যাচ্ছি, F- লিগ্যান্ড, এটা উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড কি পেয়ার আপ করাতে পারবে? তাহলে ইলেকট্রনকে পেয়ার আপ করাতে পারবে না, ক্যান নট পেয়ার আপ ইলেকট্রনস। আচ্ছা, দেখে নেওয়া যাক এখানে অক্সিডেশন নাম্বার কত। কোবাল্টটাকে X ধরলাম,
ফ্লুরিন হচ্ছে -1, তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে x প্লাস -1 6টা আছে তাই তো, -1 × 6 ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ হচ্ছে +3, তাহলে এখান থেকে x বের হচ্ছে +3, তাহলে কোবাল্ট আছে 3+ স্টেটে, একটু আগেই কোবাল্ট 3+ দেখে নিয়েছি কত 3d6, একটু আগেরটা তো তাই ছিল, কোবাল্ট 3+ 3d6, কিন্তু এখন লিগ্যান্ড কে এসছে F-, লিগ্যান্ড কি উইক ফিল্ড না স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড, ও কি এদেরকে ধমক দিয়ে পেয়ার আপ করাতে পারবে না, তাহলে ওর জন্য কি অ্যাভেলেবল অরবিটাল 6টা F- তো আসছে, 6টা F- ফাঁকা অরবিটাল কোথায় কোথায় পাবে, এখান থেকেই শুরু করতে হবে, 4s 3টে 4p 4টে হয়েছে এন্ড 4d কে টেনে আনতে হবে তখন, কারণ 6টা F- কে তার লোন পেয়ারকে তার মাইনাস চার্জকে ডোনেট করার জন্য 6টা ভ্যাকেন্ট অরবিটাল চাই, ভেতরের দিকের অরবিটালকে পেয়ার আপ করানোর ক্ষমতা এর নাই, তাহলে ভেতরের দিকে যেহেতু অরবিটালটাকে পেয়ার আপ করাতে পারছে না, ভেতরের দিকের অরবিটাল যেহেতু পেয়ার আপ হচ্ছে না, অবভিয়াসলি বাইরের অরবিটালে চুজ হবে, তাহলে বলো এটা d2sp3 হলো না sp3d2 হলো, দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে, sp3d2 মানে আউটার অরবিটাল কমপ্লেক্স, বাইরের 4d অরবিটাল ইনভলভ হতে চলেছে, তাহলে এখানে হাইব্রিডেশন কি হলো sp3d2, নিশ্চয়ই এখানে বুঝতে পারছো s হচ্ছে কোনটা 4s টা, যেখানে F- তার লোন পেয়ারটাকে ডোনেট করেছে, এখানে 3টে p তে F- 3টে F- তাদের লোন পেয়ারকে ডোনেট করেছে, আর এখানে আউটার 4d তে লোন পেয়ারগুলোকে ডোনেট করেছে দুটো F-, হাইব্রিডেশন হচ্ছে sp3d2, তাহলে জিওমেট্রি কি হবে বল, অক্টাহেড্রালই হবে, কিন্তু কেমন কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, ক্লিয়ারলি আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সো প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কেমন করে বার করবে, মিউ ইজ ইকুয়াল টু √n × n+2 বোর ম্যাগনেটন, যেখানে n এর ভ্যালু কত, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সো n এর ভ্যালু 4, ক্লিয়ার, আচ্ছা এটা লো স্পিন না হাই স্পিন, হাই স্পিন, কারণ কোন স্পিনের পেয়ার আপ হয়ে যায়নি, দিয়ে স্পিন গুলো ক্যান্সেল হয়ে যায়নি, তাই এটা হাই স্পিন কমপ্লেক্স। যাও, আগেরটা ছিল লো স্পিন কমপ্লেক্স। এখানে জিনিসটা বলা আছে ইনার অরবিটাল কমপ্লেক্স জিনিসটা কি, যেটা একটু আগেই বললাম, ইনার অরবিটাল কমপ্লেক্স মানে ভেতরে 3d অরবিটাল ইউজ হবে, আউটার অরবিটাল কমপ্লেক্স মানে বাইরের 4d অরবিটাল ইউজ হতে চলেছে, তাহলে ইনার অরবিটাল কমপ্লেক্স যখন হবে তখন অ্যাকচুয়ালি লিগ্যান্ডটা এমন লিগ্যান্ড স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড, আচ্ছা লিগ্যান্ড যদি স্ট্রং ফিল্ড হয় ও পেয়ার আপ করাবে, পেয়ার আপ যদি ও করায় তাহলে ভেতরে ডি ইউজ হতে চলেছে, ইনার অরবিটাল কমপ্লেক্স হতে চলেছে, আর সেক্ষেত্রে কমপ্লেক্সটা লো স্পিন কমপ্লেক্স হতে চলেছে, কারণ পেয়ার আপ করে দিয়েছে মানে স্পিনগুলো আনপেয়ার্ড অবস্থায় নেই, আনপ্যারালাল অবস্থায় নেই, স্পিনগুলো পেয়ার্ড আপ হয়ে গিয়ে ইলেকট্রনের স্পিন পেয়ার্ড আপ হয়ে গিয়ে ক্যান্সেল হয়ে গেছে, তার মানে লো স্পিন কমপ্লেক্স হতে চলেছে, ক্লিয়ার এই পয়েন্টটা পুরোটা। আর যদি উইক ফিল্ড হয় তাহলে সে পেয়ার আপ করাবে না, তার মানে অবভিয়াসলি ভ্যাকেন্ট ডি অরবিটাল 3d থেকে পাবে না, 4d থেকে ভ্যাকেন্ট ডি অরবিটাল নিতে হবে, সো আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স হতে চলেছে, এবং এটা যদি হয় সেক্ষেত্রে তোমার কি হওয়ার চান্স থাকবে, যে একটা হাই স্পিন কমপ্লেক্স হবে, কারণ হচ্ছে সবকটা আনপেয়ার্ড ইলেকট্রনই অ্যাজ ইট ইজ প্রেজেন্ট আছে, কোথাও পেয়ার আপ করাতে পারেনি লিগ্যান্ডটা এসে, ক্লিয়ার। এটাও একইভাবে আছে, সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই পেয়ার আপ করে দিয়েছে, 3d কে ইউজ করেছে, ক্লিয়ার, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, Fe3+ ছিল, Fe3+ ছিল হচ্ছে 3d3, Fe হচ্ছে 3d6 4s2, Fe3+ হচ্ছে 3d3, এন্ড এই অবস্থায় 3d3 না 3d4 হওয়ার কথা, Fe3+ হবে দুটো, এখান থেকে একটা বেরোবে, Fe3+ দুটো বেরোবে 3d5, ঠিক আছে, Fe3+ হচ্ছে Fe ছিল হচ্ছে 3d6 4s2, তাহলে Fe3+ হবে ওখান থেকে দুটো, এখান থেকে একটা, হ্যাঁ ঠিকই আছে 3d5 হবে, Fe3+ হচ্ছে 3d5, এই 3d5 কে পেয়ার আপ করাবে, পেয়ার আপ করালে এরকম সিচুয়েশন থাকছে, ক্লিয়ার, কারণ হচ্ছে দুটো পেয়ার আপ হচ্ছে, দুটো পেয়ার আপ হচ্ছে, একটা কিছু করার নেই, আনপেয়ার্ডই থাকবে, 5টা ছিল 3টে ঘরের মধ্যে দুটোকে পেয়ার আপ করে দিয়েছে, একটাকে আনপেয়ার্ড করে দিয়েছে, ভেতরের ডি কে খালি করে দিয়েছে, ভেতরের ডি তে সায়ানাইড গুলো এন্ট্রি নিয়ে নিয়েছে, d2sp3 হয়েছে, মানে জিওমেট্রি ইনার অরবিটাল কমপ্লেক্স অক্টাহেড্রাল হতে চলেছে, লো স্পিন কমপ্লেক্স হতে চলেছে, 5টে আনপেয়ার থেকে একটা আনপেয়ারে নেমে গেছে, সো লো স্পিন কমপ্লেক্স হতে চলেছে, হ্যাঁ প্যারাম্যাগনেটিক থাকছে, আনপেয়ারে একটা আছে, তো প্যারাম্যাগনেটিক হবে অবশ্যই, ক্লিয়ার, ভেরি গুড। এটা হচ্ছে FeH2 6 3+, আগেরটা ছিল Fe সায়ানাইড 6, ঠিক আছে,
এটা হচ্ছে FeH2O, তাহলে ওয়াটার হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে কি হবে বল দৈবজিৎ? ওয়াটার হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, প্রথমে এটা 0, তাহলে Fe আছে 3+ এ, Fe3+ মানে 3d5 এ আছে, উইক ফিল্ড কি পেয়ার আপ করাতে পারবে? পেয়ার আপ করাতে পারবে না, তাহলে আউটার 4d কে টেনে আনতে হবে কমপ্লেক্স করার জন্য, তাহলে 6টা অরবিটালকে নিয়েছে ওয়াটার তার লোন পেয়ার দিয়ে ডোনেট করার জন্য, তাহলে এটা d2sp3 হবে না sp3d2 হবে? সো sp3d2 হবে, কারণ আউটার 4d কে নিতে চলেছে। আচ্ছা, এটা লো স্পিন হবে না হাই স্পিন হবে? হাই স্পিন হবে, কারণ একটাও স্পিনকে পেয়ার আপ করাতে পারেনি, ঠিক আছে। প্যারাম্যাগনেটিক হবে, হাই স্পিন হবে, অক্টাহেড্রাল জিওমেট্রি হবে, কিন্তু আউটার অরবিটাল হবে, আর আউটার অরবিটাল হওয়ার জন্য এটা হচ্ছে তোমার এটা কি জানা হতে চলেছে? হাই স্পিন কমপ্লেক্স হতে চলেছে। এটা ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ভেরি গুড। পারবি তো তাহলে? এটা অলরেডি সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড, তাহলে স্ট্রং ফিল্ড মানে পেয়ার আপ হবে কি হবে না? পেয়ার আপ হবে। পেয়ার আপ যদি হয় তাহলে হাই স্পিন না লো স্পিন কি কমপ্লেক্স হতে চলেছে? লো স্পিন হতে চলেছে। আর যদি পেয়ার আপ যদি হয় তাহলে অক্টাহেড্রাল জিওমেট্রিতে d2sp3 হবে না sp3d2 হবে? d2sp3 ইনার অরবিটাল কমপ্লেক্স হতে চলেছে, লো স্পিন হতে চলেছে। ক্লিয়ার? সেই কেসটা এখানে দেখানো আছে। সো এই কেসগুলোই তোমাকে স্টাডি করতে হবে, এগুলো সবগুলোই। আমাকে বলো অক্সিডেশন নাম্বার কতর জন্য করছি, এই কোঅর্ডিনেশন নাম্বার কতর জন্য করছি? 6। সবকটাতেই 6টা করে লিগ্যান্ড এসছে। এখন আরেকটা কেস বাকি আছে, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য, ঠিক আছে? 4 এর জন্য একটা দুটো দেখে নেবো আমরা, দিয়ে আজকে ক্লাসে শেষ করবো। অল পেয়ার্ড আপ ডায়াম্যাগনেটিক, একদম ঠিক, অল পেয়ার্ড আপ ডায়াম্যাগনেটিক। আচ্ছা, চলে আসছি এবার কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, 4 মানে কটা লিগ্যান্ড আসবে? 4টে লিগ্যান্ড আসবে। এখন কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে 4টে লিগ্যান্ড আসবে। এখানেও লিগ্যান্ডটা যে আসবে সে স্ট্রং ফিল্ড হতে পারে, সে উইক ফিল্ড হতে পারে। আচ্ছা, প্রথম কেসটা দেখে নিচ্ছি, নিকেল সায়ানাইড হোল 4 2-। তো সায়ানাইড, এতক্ষণে নলেজ থেকে বলো সায়ানাইড স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং ফিল্ড, তাহলে এখানে পেয়ার আপ হওয়ার একটা চান্স থাকছে। তো কি হচ্ছে দেখা যাক। প্রথম কাজ হচ্ছে অক্সিডেশন নাম্বার বার করা। সায়ানাইডের হচ্ছে -1, নিকেলকে ধরো x, তাহলে x প্লাস -1 ইন্টু 4 ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ -2। x কত আসছে? +2। তাহলে নিকেল আছে এখানে 2+ ফর্মে, নিকেল 2+ ফর্মে যদি থাকে তার কনফিগারেশন 3d8 4s0, কারণ নিকেল হচ্ছে 3d8 4s2। নিকেল কত? 3d8 4s2। তাহলে নিকেল 2+ হচ্ছে, 4s থেকে দুটো আউট হয়ে যাবে, তাহলে 3d8, সিম্পলি 3d8 এর কনফিগারেশন এরকম। সায়ানাইড আসছে, এরা দুজনে একটা একটা করে নিয়ে বসে আছে, এদেরকে এক ধমক দেবে, বলবে ভাই এক ঘরে আয়। কেন? কারণ একটা ঘরে দুটো থাকতে পারে, তোরা কি একটা একটা নিয়ে বসে আছিস, মজা পেয়েছিস, নিকেল 2+ এর সঙ্গে মজা করছিস, একটা ঘরে আমি সায়ানাইড আসছি। ক্লিয়ার? কেন? সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ও এই ইম্প্যাক্টটা দেখাতে পারবে। এরা দুজনে যদি একটা ঘরে এখন হয়ে যায়, কটা ঘর ফাঁকা হয়েছে? এখন দুটো ফাঁকা হয়েছে, একটাই ফাঁকা হয়েছে। সায়ানাইড আসছে কটা? 4টে লিগ্যান্ড হচ্ছে, 4টে লিগ্যান্ড। কটা অরবিটাল লাগবে তাহলে? 4টে। যার একটা তো ভেতরের ডি থেকে নিয়ে নিল, কারণ ডি এর 3ডির দিকে তো আসতে চাইবেই সায়ানাইড, কারণ 3ডি নিউক্লিয়াসের কাছে থাকে, নিকেল নিউক্লিয়াসের কাছে আছে 3ডি। তাহলে একটা তো ডি নিয়ে নিল, অন্যগুলো কি নেবে? একটা 4s আর 4p থেকে কটা নেবে তাহলে? দুটো নেবে। তাহলে হাইব্রিডেশন কি হচ্ছে? হাইব্রিডেশনটা বল কি হচ্ছে এখানে? ভেরি গুড, ডি। কোন ডি? ইনার ডি and sp2। dsp2 হলে জিওমেট্রি স্কয়ার প্ল্যানার। ভেরি গুড। এন্ড স্কয়ার প্ল্যানার ব্যাপারটা, যদিও এখানে ইনার অরবিটাল কথাটা বলা হয় না, বাট ইনার টাইপই হলো কিনা। স্কয়ার প্ল্যানার ব্যাপারটাতে ইনার অরবিটাল কথাটা বলা হবে না, কিন্তু এটা ইনার টাইপই হয়েছে, রাইট? কারণ ভেতরে ডি অরবিটাল ইউজ হয়েছে। এটাতে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? অল পেয়ার্ড। সো ডাইপোল ম্যাগনেটিক মোমেন্ট 0, ঠিক আছে। এটা লো স্পিন না হাই স্পিন? এই পেয়ার্ড আপ হয়ে গেছে, ঠিক আছে। ডায়াম্যাগনেটিক এবং পেয়ার্ড আপ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে দুটো আনপেয়ার্ড ছিল, সব পেয়ার্ড আপ, তো স্পিন কমে গেছে না, স্পিনগুলোকে ক্যান্সেল করে দিয়েছে, সো লো স্পিন কমপ্লেক্স হতে চলেছে। ক্লিয়ার হয়েছে? লাস্ট কমপ্লেক্সটা দেখে নিচ্ছি, NiCl for 2-, and for your information Cl- হচ্ছে উইক ফিল্ড। তাহলে বলো Cl- কি পেয়ার আপ করাতে পারবে? পারবে না। নিকেল কোন অক্সিডেশন স্টেটে আছে? নিকেল হচ্ছে x, ক্লোরাইড হচ্ছে -1। অক্সিডেশন নাম্বার বলো নিকেলের তাহলে। 4 -4 -4 আর ওটা
ওভারঅল হচ্ছে -2। এ কি +2 তে আছে, তাহলে নিকেল +2 মানে 3d8 4s0। আচ্ছা নিকেল কত থাকে, নিকেলের কনফিগারেশন হচ্ছে 3d8 4s2। নিকেল 2+ কি হবে, 4s থেকে দুটো আউট হবে 3d8। 3d8 এ আনপেয়ার্ড আছে, অবশ্যই আছে। আচ্ছা এবারে কে আসছে, Cl- আসছে। Cl- লেলাখাপা লিগ্যান্ড, ওর কোনো জোর নেই। যেহেতু জোর নেই তাহলে এদেরকে পেয়ার আপ করিয়ে ধমক দিয়ে বলতে পারবে আমার জন্য জায়গা ফাঁকা কর, এক ঘরে হয়ে যেত, ওরা পারবে না। তাহলে এরা যেরকম রাজত্ব করছিল ওরকম রাজত্ব করতেই থাকবে। Cl- বাধ্য হবে একদম পুরোপুরি ভাড়াটে বা আশ্রিতর মতন যা ফাঁকা আছে সেই ঘরে নিতে, কোনো জোর খাটাতে পারবে না। তাহলে কি কি অরবিটাল নেবে, 4টে Cl- আসছে, কটা অরবিটাল লাগবে তাহলে 4টে, একটা 4s আর 3টে 4p। তাহলে এখানে ডি যদিও আসেনি কিন্তু টেকনিক্যালি আউটার সাইডের অরবিটাল গুলো নিয়েছে, রাইট, ইনার অরবিটালকে পায়নি, রাইট। হাইব্রিডেশন কি হবে তাহলে এখানে, এই ডি কোথায় পাচ্ছিস, একটা এস আর 3টে পি নেবে, sp3। জিওমেট্রি কি হবে, টেট্রাহেড্রাল স্কয়ার প্ল্যানার নয়। এন্ড টেট্রাহেড্রালটা আউটার টাইপ বলতে পারি, হ্যাঁ কি না, আউটার বলবো না। আচ্ছা এখানে বলে দিই ইনার আউটার, ওখানে কেন বলছিলাম এখানে কেন বলছি না, ওখানে অক্টাহেড্রালই ছিল দুটোই, sp3d2 হোক বা d2sp3 হোক, দুজনেই অক্টাহেড্রাল ছিল, হ্যাঁ কি না। তাই একটা অক্টাহেড্রালকে ইনার বলছিলাম, অন্য অক্টাহেড্রালটাকে আউটার বলছিলাম। কিন্তু এখানে dsp2, অন্যটাকে sp2d, ওটা sp3 না, তো দুটোর হাইব্রিডেশনই আলাদা হয়ে গেছে, জিওমেট্রি আলাদা হয়ে গেছে, তাই এখানে ইনার আউটারটার প্রয়োজন পড়ছে না। কিন্তু আমরা জানছি স্কয়ার প্ল্যানারটা ইনার টাইপের মতনই হয়েছে, ওখানে ভেতরে ডি ইউজ হয়েছে, dsp2 হয়েছে তাই স্কয়ার প্ল্যানার হয়েছে। আর আউটার সাইডে পি যখন ইউজ হয়েছে, ভেতরের ডি ইউজ হয়নি, sp3 হয়েছে, তখন কিন্তু আউটার সাইডের ডি ইউজ হয়েছে, সরি আউটার সাইডের অরবিটাল ইউজ হয়েছে, ইনার ডি ইউজ হয়নি, তখন জিওমেট্রি হয়ে গেছে টেট্রাহেড্রাল, যেটাকে আমরা আউটার টাইপ বলতে পারি। এটা লো স্পিন না হাই স্পিন হবে, হাই স্পিন, কারণ পেয়ার আপ হয়নি। ডায়ানা প্যারা হবে, প্যারাতে আনপেয়ার্ড কটা আছে, তাহলে এন এর ভ্যালু কত পুট করবে ফর্মুলাতে, 2 পুট করবে, ঠিক আছে, √8, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে পুরো ভ্যালেন্স বন্ড থিওরির থ্রু দিয়ে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, লো স্পিন কমপ্লেক্স, হাই স্পিন কমপ্লেক্স পুরো জায়গাটা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট ক্লাসে, নেক্সট মানডেতেই দাঁড়া, বসো, ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, বসো 1 মিনিট। নেক্সট মানডেতে 5টা থেকে ক্লাস থাকছে, যে 5টা ক্লাসে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিকে আগে শেষ করব। শেষ করার পরে ওই দিনকে তোমাদের মঙ্গলবারে এক্সাম আছে, আচ্ছা তাহলে 5টা ওই দিনকে মেনলি ক্রিস্টাল ফিল্ড থিওরিটাকেই প্যাক আপ করবো। মানডে তুমি অনলাইনে করো, অসুবিধা নেই, যেহেতু এক্সাম্পল আছে। মানডেটাকে থার্সডে কেমন করে করবো, থার্সডে বাগুইয়াটিতে ক্লাস থাকে, ঠিক আছে। তাহলে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিটা নেক্সট ক্লাসে করে পুরোটা প্যাক আপ করবো, ঠিক আছে, চলো।